তো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার নতুন চ্যানেল অলৌকিক ঘটনাতে। তো আজকে যে গল্পটা শোনাবো সেটা হলো ভূতের গল্প, হলো সত্য লেখক পপি দে। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সকলকে বলে দিই, এরকম নতুন নতুন অনেক ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে যাতে তোমাদের কাজে সবার আগে নোটিফিকেশনটা যায়। চলো লেটস ইন্ট্রো। প্রত্যেকটা রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ শো। আমাদের 4 বন্ধুদের মধ্যে সবাই কলকাতাবাসী, একমাত্র পরেশকে ছাড়া। পরেশের বাড়ি মফস্বলের একটি গ্রামে, তাই সে প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে একবার করে গ্রামের বাড়িতে যায়। আমাদের জন্য মায়ের হাতের নাড়ু ও গাছের মৌসুমি ফলমূল নিয়ে আসতো। আমরাও বেশ আনন্দ সহকারে খেতাম। নানা রকমের মজা, ঘুরে বেড়ানো ছাড়াও ওর মেসে গিয়ে আড্ডা দেওয়া আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছিল। পরেশ গ্রামের বাড়িতে গেলে আমাদের 3 বন্ধুদের যেন মনে হতো আড্ডাটা ঠিক জমছে না। আমরা 3 শহুরে বন্ধুদের মধ্যে একজন গ্রামের এক ছেলের কথাবার্তা, মানসিকতা যে তফাৎ ছিল, সেটাও আমাদের তার প্রতি বিরাট ভালোবাসার কারণ ছিল। তার গ্রাম্য স্বভাবের জন্যই আমরা 3 জনে তার প্রেমে পড়েছিলাম। তার সহজ সরল ব্যবহার অফিসের সবার ভালো লাগতো, তাই পরের সবার প্রিয় ছিল। বেশ চলছিল গতানুগতিক ভাবে আমাদের 4 বন্ধুর জীবন। তবে ইতিমধ্যে পরেশের গতিবিধির মধ্যে আমরা বেশ একটা পরিবর্তন দেখলাম। সেটা শুধুমাত্র আমরা 4 বন্ধুই নয়, অফিসের অন্যান্য কর্মীদেরও চোখে পড়ল। পরেশ মাসে একবার করে বাড়ি যাওয়ার পরিবর্তে প্রতি সপ্তাহে যাওয়া আরম্ভ করল। আমরা বন্ধুরা জিজ্ঞাসা করলে সে যেন এড়িয়ে যেত উত্তরটা। আমরা ভাবতাম হয়তো তার গ্রামের বাড়িতে কোনো পারিবারিক সমস্যা হয়েছে, তাই সে আমাদের প্রশ্ন এড়িয়ে যায়। তাই আমরা পরেশকে প্রশ্ন করা বন্ধ করে দিলাম। তবে আমরা 3 বন্ধু ওর আড্ডা দেওয়ার সময় তার অমনস্ক হয়ে যাওয়া লক্ষ্য করলাম। ক্রমশ অফিসের কিছু লোকজন তার কারণে অকারণে অমনস্ক হয়ে যাওয়াটা লক্ষ্য করেছিল। আমরা পরেশের বন্ধু বলে তারা উত্তরটা আমাদের জিজ্ঞাসা করল। এছাড়াও আমরা পরেশের আরেকটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত করেছিলাম। সেটা হলো তার স্বাস্থ্য। দিন প্রতিদিন পরেশ বেশ রোগা হয়ে যাচ্ছিল, দেখতে তাকে রুগ্ন লাগত। একদিন আমরা 3 বন্ধু পরেশকে নিভৃতে চেপে ধরলাম, বললাম, তুই আমাদের কাছে কী লুকাচ্ছিস? আমাদের বল তোর সমস্যার কথা। আমরা তোর বন্ধু, তোর এই অবস্থা দেখে আমাদের এও কষ্ট হয়, আমরা তোকে সাহায্য করতে চাই। পরেশ বলল, না রে, আমার কিছু হয়নি, তোরা শুধুই আজে বাজে চিন্তা করছিস। আমার কোনো সমস্যাই নেই, সমস্যা থাকলে তো বলবো। আমি রোগা হয়ে যাচ্ছি, সবাই বলছে, তবে আমি নিজেই জানি না আমার আর আমার কোনো অসুখও হয়। ডাক্তার দেখিস তো, কি বলবো বল? যদিও আমরা পরেশের কথা বিশ্বাস করতে পারি, তবে এইটুকু বুঝতে পেরেছিলাম যে সে আমাদের কাছে কিছু লুকাচ্ছে, যা আমাদের পক্ষে তার কাছ থেকে জানতে পারা অসম্ভব। ইতিমধ্যে কয়েক মাস পরে পরেশের অফিসে আসা একেবারেই বন্ধ হয়ে গেল। জানা গেল সে বেশ অসুস্থ, আর কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শেষমেশ আমরা 3 বন্ধু পরেশের গ্রামের বাড়িতে হানা দিলাম। তাদের যৌথ পরিবারে এবং সবাই বেশ অমায়িক ও বন্ধুবৎসল পরেশের দাদা বারবার বলল যে পরেশ খুব বাঁচান বেঁচে গেছে। ঠিক সময় ব্যাপারটা যদি ধরা না পড়তো, পরেশকে আমরা চিরকালের মতো হারাতাম। আমরা জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল পরেশের?
ডাক্তার কি বলেছেন, ইত্যাদি ইত্যাদি। পরেশের দাদা একটি বড় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, সে অনেক কথা। তোমরা অনেক দূর থেকে পরেশকে দেখতে এসেছো। খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, তারপর সব বলবো। আর তোমাদের একটা জায়গায়ও নিয়ে যাব। আমরা তিনজন মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপরে মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে পরেশের দাদাকে বললাম, আমরা পরেশকে দেখতে চাই, আমাদের তার কাছে নিয়ে চলুন। তখন বেলা গড়িয়ে বিকেল হয়েছে। দাদা বললেন, চলো তোমাদের পরেশের ঘরে নিয়ে চলি। ওর নিশ্চয়ই ঘুম ভেঙে গেছে, তবে ও খুব দুর্বল, বেশিক্ষণ কথাবার্তা বলতে পারবে না। ওকে বেশি কিছু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। শুধুমাত্র দেখা করে আমার সাথে চলে এসো, আমি বিস্তারিতভাবেই তোমাদের সব জানাবো। আমরা পরেশের দাদার সাথে পরেশের ঘরে গেলাম। আমাদের দেখে পরেশ একটা ক্ষীণ হাসি হাসল, তবে সে এক অমনস্ক ভাবটা চলে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন আছিস? সে বলল, আগের চেয়ে ভালো, তবে খুব দুর্বল। আমরা আর কথাবার্তা না বাড়িয়ে বললাম, ঠিক মতো খাওয়া দাওয়া কর, শরীরের যত্ন নে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কাজে ফিরবি। আর আমাদের চায়ের দোকানের আড্ডার আসর যেমন বসতো তেমনই বসবে। পরেশ কিছু বলল না, শুধুমাত্র একটা ম্লান হাসি হাসলো। আমরা পরেশের ঘর থেকে বেরিয়ে তার দাদার পেছন পেছন তার ঘরে গেলাম। রুগ্ন পরেশের কোঠরে ঢুকে যাওয়া চোখ দুটো যেন আমাদের বেশি করে তার এই অবস্থার কারণ জানার জন্য উদ্গ্রীব করে তুলছিল। আমাদের সবার মনে একই প্রশ্ন, পরেশের এমন কী রোগ হয়েছে? তখন বেশ সন্ধ্যা হয়ে এসেছে। যে ঘরটায় দাদার সাথে গিয়ে তক্ত বসলাম, সে ঘরে টিমটিমে খুব কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। আমরা ওই আলোয় সবার মুখ ও আবছা দেখলাম। যাক, পরেশের দাদা বলা আরম্ভ করলেন। পরেশের গতিবিধির যে পরিবর্তন হচ্ছিল, ও ঘন ঘন অকারণে কলকাতা থেকে বাড়ি ফিরছিল, সেটা আমরাও লক্ষ্য করেছিলাম। কিন্তু তেমন কোনো চিন্তার কারণ হতে পারে সেটা বাড়ির কারোরই মনে আসেনি। সত্যিই তো, নিজের বাড়ি যদি ঘন ঘন ফিরে তাই চিন্তার বা কী? তবে ওর স্বভাবের পরিবর্তন ও স্বাস্থ্য খারাপ হবার উপক্রম হয়ে যেতেই লাগলো। মা খুব চিন্তিত হয়ে পড়লেন ও আমাদের ব্যতিব্যস্ত করতে লাগলেন যে পরেশকে কে যেন ডাক্তার দেখায়। আমরা ডাক্তার দেখাই। পরেশ প্রথমে ডাক্তারের কাছে যেতে রাজি হয়নি, পরে মার পীড়াপিড়িতে রাজি হলো। ডাক্তার নানান রকমের পরীক্ষা করে ও কোনো রোগই ধরতে পারেনি। এইসব বলে দাদা একটু বিরতি দিলেন। আমাদের কৌতূহল যেন আরও বেড়ে গেল। দাদা একটু ঢোক গিলে বললেন, আমরা ডাক্তারের কাছে যাওয়ার হাল ছেড়ে দিলেও ওর শরীরের অবস্থা আশঙ্কাজনক দেখে খুবই চিন্তিত হলাম। ইতিমধ্যে আমাদের পড়ার লোকজনেরা পরামর্শ দিলেন আমরা যেন একবার আমাদের গ্রামের ওঝাকে দেখাই। যদিও আমাদের এইসবে কোনো বিশ্বাস নেই, তবে মা খুব কান্নাকাটি করতে লাগলেন। তার মতে একবার ওঝাকে ডাকতে অসুবিধার কী আছে? পাড়ার লোকজনেরা যখন বলেছেন, তাদের পরামর্শটা শুনলেই বা ক্ষতি কী হবে? যাক, পাড়ার সকলের পরামর্শ মতন এই গ্রামের সবচেয়ে নাম করা ওঝাকে নিয়ে আসলাম। সে পরেশের গতিবিধির কথা শুনল এবং পরেশের সাথে নিভৃতে কথাবার্তা বলল। দাদা বলছেন, আর অজানা রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তিনজন রুদ্ধশ্বাস অপেক্ষা করেছিলাম।
দাদা একটা ঢোক গিলে বললেন, আমরা তো সবাই উদগ্রীব হয়ে ওঝার কাছে জানতে চাইলাম যে পরেশের কি হয়েছে এবং সে কি সেটার সমাধান করতে পারবে। তখন ওঝা বললেন যে সে কিছুটা ধরতে পেরেছে, আর আমাদের আশ্বাস দিলেও যে শীঘ্রই কতদিনের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারবে। তবে তখন সবার সামনে খোলাখুলিভাবে সে কিছু জানাবে না। দাদা কিছুক্ষণের জন্য এদিক ওদিকে চাইলেন, যেন প্রসঙ্গটা বলতে খুব একটা সহজ বোধ করছিলেন না। কিছুক্ষণের জন্য চুপ করে থেকে বললেন, তবে আমাকে নিভৃতে ওঝা সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। ওঝা আমাকে জানালো যে পরেশে তাকে বলেছে যে প্রতিদিন তার শোবার ঘরে একটা সুন্দরী মেয়ে আসে, তার সাথে ভালোবাসার কথাবার্তা বলে, তাকে নানান রকমের ভালো ভালো খাবার দাবার খাওয়ায়, সন্দেশ, রসগোল্লা, সিঙাড়া ইত্যাদি। তারপর সে পরেশকে ঘুম পাড়িয়ে কখন চলে যায় সেটা পরেশ বুঝতে পারে না। পরেশ ওঝাকে সেটাও বলতে পারল না যে সেই সুন্দরী মেয়েটি কীভাবে ঘরে ঢোকে, কোথায় থাকে এবং কি তার নাম। পরেশের কথা হলো যে সে যখন দরজায় খিল দিয়ে ঘুমোয়, তারপর সেই মেয়েটি, তার মাথায় হাতের স্পর্শ, তার ঘুম ভেঙে যায়। মেয়েটি তাকে খুব আদর করে এবং মন্ডা মিঠাই খাইয়ে দেয়। তারপর কখন যে পরেশ ঘুমিয়ে পড়ে, আর তারপর তার কিছুই মনে থাকে না। মেয়েটির সাথে কী সব কথাবার্তা হয়েছিল সেটাও সে মনে রাখতে পারে না। পরেশ ওঝাকে এটাও বলতে পারল না যে সেই মেয়েটি কিভাবে ওর ঘরে প্রবেশ বা প্রস্থান করে। দরজার দেওয়া খিল ঠিক তেমনই থাকে যেমন পরেশ প্রতিদিন রাতে দিয়ে দেয়। ওঝা পরেশকে একটা মোটা সুতোর বড় একটা বল দিয়ে পরেশকে নির্দেশ দিল যে সেদিন রাতে সে যেন জেগে থাকে, কোন পথ দিয়ে মেয়েটি তার ঘরে প্রবেশ করে সেটার দিকে চোখ রাখে। তাছাড়া সে যা কিছুই খাবার দাবার পরেশকে এনে দেবে সেগুলো যতটা সম্ভব বালিশের তলায় মেয়েটির অজান্তেই লুকিয়ে রাখবে। মেয়েটির অজান্তেই তার কাপড়ের আঁচলের একটা কোণায় ওই সুতোর গোলার থেকে সুতোটা বেঁধে দেবে। আবার ঘুমাবার ভান করে জেগে থেকে দেখবে সে কোথা থেকে ঘরের বাইরে যায়। দাদা একটু থেমে গেলেন। এক না করে সমস্ত ঘটনাটা বলতে বলতে মনে হচ্ছিল হাঁপিয়ে পড়েছে। তারপর হেসে বললেন, যাক, পরেশ বেশ ভালোভাবে ওঝার নির্দেশগুলো সেই রাতে পালন করল। পরদিন সকালে ওঝা চলে এলো, ওঝা পরেশের ঘরে ঢুকে গেল। তারপর আমাদের সকলকে ডেকে এনে দেখল সমস্ত ভুতুড়ে কাণ্ড। আমাদের বাড়ির সকলেই সেই সব দেখে আঁতকে উঠল। জানো, পরেশের বালিশের তলায় মেয়েটির দেওয়া মন্ডা মিঠাইগুলো কি ছিল? গোবরের ও মানুষের বিষ্ঠার একটা ডালা ছিল। দাদা বলে চলেছেন। পরেশ ওঝাকে জানালো যে তার খাটের পাশের জানালার গ্রিল দিয়ে সে মেয়েটিকে ঢুকতে ও বেরোতে দেখেছেন। লাল পাড়ে একটি সাদা কাপড় পরেছিল এবং সেই কাপড়ের আঁচলে সে সুতো বেঁধেছিল। তারপর ওঝা দেখল যে সেই সুতোটা সেই পরেশের বিছানার লাগোয়া জানালার গড়ার দিয়ে বেরিয়ে গেছে। তার মানে পরেশ সেই মেয়েটির প্রবেশদ্বার ঠিকই দেখেছিল। যাই হোক, ওঝা আমাদের বলল, চলুন আমরা জানালার বাইরের দিকে যাই আর দেখি সুতোটা কোথায় ও কত দূর গেছে। আমরা সবাই গেলাম আর সুতোটার পথ ধরে হাঁটতে লাগলাম ওঝার সঙ্গে সঙ্গে।
সেই বেশ খানিকটা পথ গিয়ে দেখা গেল সুতোটা একটা অশ্বত্থ গাছের ডালের উপর উঠে গেছে। ওঝা এবার সুতোটা ধরে টান দিল, সঙ্গে সঙ্গে একটা মানুষের হাড়ের টুকরোর সঙ্গে বাঁধা সেই সুতোটা ডালের গাছ থেকে নিচে পড়ে গেল। আমরা তো অবাক, এ কি করে সম্ভব, আর এটার মানেই বা কি? ওঝা বলল, বুঝেছি, এই সেই পোয়াতি কুমারী কন্যার হার। এই গাছে সে লাল পাড়ের কাপড়ের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। নিশ্চয়ই ওই ডালে ঝুলেছিল। তার কোনো রকমের শেষকৃত্য হয়নি তো, তাই সে অশরীরী হয়ে ঘুরে বেড়াচ্ছে। দাদা আমাদের উদ্দেশ্যে বললেন, শুনেছিলাম একটা মেয়ে এই গাছের ডালে গলায় ফাঁসি দিয়ে মরেছিল। তবে সে কে আর কবে সেটা জানতাম না। যাক, ওঝা বলল, অনেক দিন আগে, তবে কে সেটা কেউই জানে না, কারণ সেই মেয়েটি এই এলাকা ছিল না, অন্য কোনো গ্রাম থেকে এসেছে, এখানে আত্মহত্যা করেছিল। তার কেউ শেষকৃত্য করেনি, তাই ওই গাছের তলা দিয়ে বা কাছাকাছি কেউ পা দিত না। অজান্তে পরেশ নিশ্চয়ই ওই গাছের তলা দিয়ে গেছে। ওঝা তারপরে কাঠকুটো জড়ো করে ওই হাড়টাকে পুড়িয়ে ছাই করে দিল, আর আমাদের আশ্বাস দিল যে আর সে কোনোদিনই কাউকে ভর করবে না। একটা স্তরিত নিঃশ্বাস ফেলে দাদা বললেন, তারপর থেকে পরেশ আর সেই অশরীরী মেয়েটিকে দেখেনি। আর এখন তার শরীর ভালোর দিকে, সে এখন ঠিক মতো খাওয়া দাওয়া করছে। আগে তার কোনো কিছুই মুখে ভালো লাগতো না। দিন প্রতিদিন তার একটি জিনিসের প্রতি অরুচি বেড়ে চলেছিল, যার ফলে ওর সাংঘাতিকভাবে রোগা হচ্ছিল। ওঝা জানল আরও কিছুদিন দেরি হলে পরেশকে নির্ঘাত ওই ভুতুড়ে মেয়ে মৃত্যুর মুখে নিয়ে যেত। আমরা 3 বন্ধু ওই আবছা আলো অন্ধকার ঘরে ওর মুখ চাওয়াচাবি করলাম। কোনো রকমের মন্তব্য করার উপযুক্ত কথা খুঁজে পেলাম না। পরেশের অসুস্থতার জন্য এই ধরনের কিছু ঘটনা থাকতে পারে, সেটা আমাদের চিন্তার ধারের কাছেও ছিল না। তবে এটা অঙ্গীকার করব না যে পরেশের দাদার কাছে পুরো ঘটনাটির আদবপান্ত বর্ণনা যে আমাদের শিহরিত করেনি তা নয়। সেদিন রাতটাও আমরা পরেশদের বাড়িতে কাটালাম। পরের দিন সকালের রওনা দেওয়ার সময় পরেশদের দাদা বললেন, চলো, আমি রেল স্টেশন অবধি তোমাদের এগিয়ে দিয়ে আসি। আমরাও দাদাকে আর বাধা দিলাম না। পরেশের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ভুতুড়ের প্রতি অবিশ্বাসটাকে চিরকালের জন্যই নাস্যাৎ করে দিল। ঘটনাটি সত্য, ঘটেছিল প্রায় 40 বছর আগে আমার এক মামার সাথে। তো গাইস, ঘটনাটি খুবই সুন্দর, আর এরকম ঘটনাগুলো তোমরা যদি আরও শুনতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বেল আইকনটা প্রেস করো। আজকের মতো এতদূরই, আবার দেখা হবে কোনো নতুন ঘটনা নিয়ে। আজকের মতো টাটা।